তেহরানে গ্র্যান্ড মুসল্লাই খামেনির প্রতি বিশ্ব নেতাদের শেষ শ্রদ্ধা, নিরাপত্তা শঙ্কায় জানাজায় ছিলেন না ছেলে মুস্তফা। চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোরে নজর রাখছে ভারত, প্রতিবেশী রাষ্ট্রের পদক্ষেপে উপযুক্ত ব্যবস্থা জানালেন জয়সওয়াল। স্বাগত প্রবাসী সংবাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেন বিশ্ব নেতারা। তেহরানের গ্র্যান্ড মুসল্লায় জাতীয় পতাকায় মোড়ানো তার কফিনের পাশে শেষ শ্রদ্ধা জানান তারা। ইরানের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিদেশি রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধি দল একে একে কফিনের সামনে দাঁড়িয়ে নীরবে শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশের পক্ষে জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন। কোরআন তেলাওয়াত, দুয়ার মধ্য দিয়ে চলছে বিদায়ের আনুষ্ঠানিকতা। ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবের দ্বিতীয় সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনিকে। জাতীয় পতাকায় মোড়ানো পরিবারের 4 সদস্য সহ প্রয়াত নেতার মরদেহের কফিন রাখা কেন্দ্রস্থলে। সবার সামনে রাখা ছোট্ট কফিনটি তার 14 মাস বয়সী নাতনির। শোকানুষ্ঠানে প্রথমে শ্রদ্ধা জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সংসদের স্পিকার মোহাম্মদ বাগির গালিবাফ সহ সরকারের শীর্ষ কর্মকর্তারা। বিদেশি অতিথিদের মধ্যে প্রতিবেশী ইরাকের প্রেসিডেন্ট নিজার আহমেদি তার প্রতিনিধি দল নিয়ে খামেনির কফিনে শ্রদ্ধা জানান। বাংলাদেশের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলাদেশ সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খামেনির কফিনে শ্রদ্ধা জানান। এছাড়া আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজারবাইজান, উজবেকিস্তান, বেলারুশ ও কার্গিস্তানের পার্লামেন্টের স্পিকার সহ বহু দেশের প্রতিনিধিরা শোকানুষ্ঠানে অংশ নেন। শোক জানান ভারতের ধর্মীয় ও সরকারের প্রতিনিধিরাও। পরবর্তী ধাপে কোম ও মাশহাদে প্রয়াত নেতা খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নীরব দাস, নিউজ 24। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এরই মধ্যে শেষ যাত্রায় অংশ নিতে উপস্থিত হয়েছেন বিশ্ব নেতারা। তবে বাবার জানাজায় থাকছেন না ছেলে মোস্তফা খামেনি। নিরাপত্তা হুমকির কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ইরান। 6 দিন ব্যাপী রাষ্ট্রীয় শোকের মধ্য দিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ইরান। তবে এই অনুষ্ঠানে বিশ্ব নেতারা উপস্থিত হলেও থাকছেন না খোদ খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। অংশ নেবেন না দাফনেও। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনাও। তেহরানের দাবি, মুজতবাকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার শঙ্কা রয়েছে। তার অবস্থান জানতে সব সময় নজর রাখছে তেল আবিব, আর এ কারণেই খামেনির শোকযাত্রায় থাকছেন না তিনি। তবে অনুষ্ঠান চলাকালে ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে ইরান। আফরিন মৌ, নিউজ 24। চীন থেকে যুদ্ধ বিমান কেনা সহ প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে ভারত। মিডিয়া ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেন, প্রতিবেশী রাষ্ট্রের পদক্ষেপের ওপর নজর রেখেই উপযুক্ত পদক্ষেপ নেবে নয়াদিল্লি। নিরাপত্তার অজুহাতে প্রতিবেশী দেশগুলোর উপর তীক্ষ্ণ নজর ভারতের। প্রতিবেশীদের বাণিজ্য থেকে শুরু করে সামরিক লেনদেন, প্রায় সব ইস্যুতেই নজরদারিকে নিজেদের জাতীয় স্বার্থ হিসেবে দেখে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া ব্রিফিং এ এবার সেই পর্যবেক্ষণের বিষয়টি স্পষ্ট। ব্রিফিং এ চীনের পক্ষ থেকে প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ করিডোর নিয়ে ভারত সরকার অবগত কিনা জানতে চাওয়া হয়। চীনের মধ্য দিয়ে এসে প্রভাব বিস্তারের পায়তারা করছে কিনা সেই বিষয়েও সরাসরি প্রশ্ন তোলা হয়।
strong support for the territorial integrity. এমনকি বাংলাদেশ চীন থেকে জেটেনসি যুদ্ধ বিমান কেনার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করছে বলেও প্রশ্ন রাখা হয়, যার জবাব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। Assistance cooperation, we have been আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের এই ধরনের সমস্ত ঘটনা প্রবাহের উপর নিবিড়ভাবে নজর রাখছি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি। projects which can bring benefit to the lives of দক্ষিণ এশিয়ায় বেজিং এর একক প্রভাব বিস্তার রুখতে বরাবরই সজাগ নয়াদিল্লি। নীরব দাস, নিউজ 24। বান্দরবানের নাইখংছড়ি ও কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষে সীমান্তের বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্তের ওপারে ভয়াবহ গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দে এপারের ঘরবাড়ি কেঁপে উঠছে। উদ্ভূত পরিস্থিতিতে ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা রয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বিজিবি, কোস্টগার্ড। দীর্ঘ কয়েক মাসে তুলনামূলক শান্ত পরিস্থিতির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। রাখাইন রাজ্যের মংডু ও বুথিডং সহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নতুন করে তীব্র গোলাগুলি, বিমান হামলায় সীমান্ত জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংঘর্ষে মুহুর্মুহুর গুলির শব্দ ভেসে আসছে এপারে। বান্দরবানের নাইখংছড়ি সীমান্ত এলাকায় ঘুমধুম ও তমরু এলাকায় বসবাসকারীদের মধ্যে আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বড় ধরনের ঘটনার আশঙ্কায় অনেকে নিরাপদে আশ্রয় নিচ্ছেন। বিকট শব্দ এবং বাড়িঘরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। রাখাইন রাজ্যের মায়ানমার সরকার কর্তৃক, জান্তা সরকার কর্তৃক এখানে হামলা চালানো হয়। ওই দেশের নাকি জান্তা বাহিনী মানে যুদ্ধ হামলা চালাইতে আছে। রাত্রে আমরা ঘুমাইতে পারি না বইয়ের কারণে। আমার ছোট বাচ্চাটা পর্যন্ত কি ঘুম থেকে চমকে উঠে। সংঘাত তীব্র হওয়ায় নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের শঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে কক্সবাজারের নাফ নদী ও সীমান্ত জুড়ে বিজিবি ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। মায়ানমার সীমান্তে যেটা হচ্ছে, ওদেরকে আমি তখন এগুলো তারা নজরদারি রাখেন। মায়ানমার যে আরকান আর্মিরা যে বাংলাদেশ না ঢুকতে পারে। আজকে আমরা যেটা একটা মেসেজ পেয়েছি যে বুটিডং এর থেকে আরো ডেপথে, যেটা আমাদের এদিকে আওয়াজ শোনা যায় নাই, ওদিকে এয়ার স্ট্রাইক হয়েছে। আমাদের এদিকে টেকনাফ, উখিয়ার দিকে কোনো আওয়াজ পাওয়া যায় নাই। সর্বপর্যায়ে সবাই সতর্ক অবস্থানে আছে, কোনো ডাউট নেই এই ব্যাপারে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার টেকনাফের হোয়াইনকং ও নীলা সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনদের বলিবাজার ও কুমিরখালী এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমন পরিস্থিতিতে টেকনাফের শাহপরি দ্বীপ, নীলা, হোয়াইনকং ও নেটং পাড়া সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের শিশুদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা গড়ে তুলতে চালু হচ্ছে নতুন বিনিয়োগ ভিত্তিক কর্মসূচি ট্রাম্প অ্যাকাউন্ট। আজ স্বাধীনতা দিবস থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে এই উদ্যোগ। ইতোমধ্যে 60 লাখের বেশি শিশুর জন্য অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। 2025 সালের 1 জানুয়ারি থেকে 2028 সালের 31 ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া যোগ্য শিশুদের জন্য সরকার এককালীন $1000 জমা দেবে। 18 বছর পর্যন্ত বিনিয়োগের মাধ্যমে এই অর্থ বাড়তে থাকবে, যা পরবর্তীতে উচ্চশিক্ষা, বাড়ি কেনা বা ব্যবসা শুরু সহ অনুমোদিত খাতে ব্যবহার করা যাবে। তবে প্রতারণা এড়াতে আবেদন ও তথ্য যাচাই শুধুমাত্র সরকারি মাধ্যমে করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কানাডায় পালিত হয়েছে 159তম কানাডা ডে। কানাডার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। দেশটির ইমিগ্রেশন সংস্থার হিসেব অনুযায়ী প্রতি বছর প্রায় 4.5 লাখ থেকে 5 লাখ অভিবাসন প্রত্যাশী পাড়ি দেয় কানাডায়। দেশটির জন্মদিনে পুরো কানাডাবাসীর পাশাপাশি আনন্দে মাতেন প্রবাসী বাংলাদেশিরাও। দিবসটি উপলক্ষে কানাডার বিভিন্ন প্রদেশের বিভিন্ন সিটির মধ্যে ছিল উপচে পড়া ভিড়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং আলবার্টা প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ দিবসটি উপলক্ষে পৃথক পৃথক শুভেচ্ছা বাণী দিয়েছেন। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে প্রবাসী বাংলাদেশিদের জমকালো মিলন মেলা ও ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। ঈদ পরবর্তী আনন্দ উদযাপন এবং আরবি নতুন বছরকে স্বাগত জানাতে ব্যতিক্রমী এই রিসেপশনের আয়োজন করা হয়। মক্কায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আদলে গড়া এই আয়োজনে এক ছাদের নিচে মিলিত হন প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি পারভেজ মল্লিক। বিশেষ অতিথি সৌদি আরব বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান তপন, যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন ও মঈন চৌধুরী সহ আরো অনেকে। দূর প্রবাসী দেশের এমন আবহ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা।
অভিবাসন নীতিতে বড় আইনি ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত রায় দিয়েছে, কোনো অভিবাসীকে 90 দিনের বেশি আটক রাখতে চাইলে সরকারকে আদালতে তার যৌক্তিকতা প্রমাণ করতে হবে। বৃহস্পতিবার দেয়া এই রায়ের সম্প্রতি সীমান্ত অতিক্রমকারীদের ক্ষেত্রে আগের আইনই বহাল থাকবে। এই রায় টেক্সাস, লুইজিয়ানা ও মিসিসিপিতে আটক হাজারো অভিবাসীর জন্য নতুন আইনি পথ খুলে দিল। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের দেয়ালে প্রশ্ন ছুড়ে দেওয়ার রহস্যময় চরিত্র সুবোধ এবার ভারতেও। সিকিমে মিলেছে সেই পরিচিত গ্রাফিটি, সঙ্গে আগের মতোই এক প্রশ্ন, হবে কি? শিল্পীর পরিচয় এখনো অজানা, তবে প্রতিবাদের ভাষা হয়ে ওঠা এই গ্রাফিটি আবারও আন্তর্জাতিক পরিসরেও নতুন কৌতূহল তৈরি করেছে। কেউ জানে না তার নাম, দেখেনি তার মুখ, তবু এক দশকেরও বেশি সময় ধরে দেয়ালের ভাষায়, প্রতিবাদের রঙে আর সময়ের প্রশ্নে বারবার ফিরে এসেছে একটি চরিত্র, সুবোধ। আর প্রতিটি দেয়ালে রেখে গেছে মাত্র একটি স্বাক্ষর, হবে কি? 2017 সালে ঢাকার আগারগাঁও, মহাখালী ও পুরাতন বিমানবন্দর এলাকার দেয়ালে আঁকা সুবোধ সিরিজটি প্রথম আলোচনায় আসে। সুবোধ, তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না। সুবোধ, কবে হবে ভোর? সুবোধ, তুই ঘুরে দাঁড়া। এমন সব গ্রাফিতি শুধু দেয়াল সাজায়নি, হয়ে উঠেছিল সময়ের ভাষ্য, মানুষের মনের প্রতিধ্বনি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর দিস ইজ মাই মাস্টারপিস গ্রাফিতিতে স্বাধীনতার নতুন প্রতীক হয়ে ওঠে বাংলাদেশের পতাকা আঁকড়ে ধরা এক তরুণী। পরে শিশুকে বুকে জড়িয়ে ধরা সুবোধের ছবিও ছড়িয়ে দেয় মানবতা আর ভবিষ্যতের এক নীরব বার্তা। স্টেনসিল কৌশলে আঁকা এই শিল্পকর্মগুলোর স্রষ্টা আজও অজ্ঞাত। পরিচয় নয়, বার্তাই যেন তার সবচেয়ে বড় পরিচয়। আর এবার বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতের দেয়ালেও দেখা মিলছে রহস্যময় সুবোধের। ফলে নতুন করে জোরালো হয়েছে প্রশ্ন, এটি কি কেবল একটি গ্রাফিতি, নাকি সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়া প্রতিবাদের এক নীরব ভাষা? সেই উত্তর হয়তো লুকিয়ে আছে শিল্পীর চিরচেনা স্বাক্ষরেই। হবে কি? ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ বেমানান বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, বিএনপি জুলাই সনদ মানে না, জামায়াতের এমন বক্তব্য পুরোপুরি মিথ্যে। জামাত ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত রেজিমেন্টের দল, এমন মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জামাতের সমালোচনা করে বলেন, তারা যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র চায় তা দেশের মানুষের চাওয়ার সঙ্গে যায় না। জামাতে ইসলাম শরিয়া ভিত্তিক একটা ইসলামিক রাষ্ট্র তারা তৈরি করতে চায়, যেটা আমাদের এখানকার বাংলাদেশের মানুষের সামনে যায় না। আমাদের বাংলাদেশের মানুষ একটা উদারপন্থী রাজনীতি করতে চায়, ধর্মে তারা বিশ্বাস করে, তারা ধর্মভীরু মানুষ, ধর্মান্ধ কেউ নয়। এ সময় তিনি আরো বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে সরকার তা বাস্তবায়নে কাজ করছে। জুলাই সনদের প্রতিটি শর্তও সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। সংবিধান সংস্কারে জামাত সরকারের ডাকে সাড়া না দিয়ে মাঠে নেমেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি আমাদের ইশতেহারে আমরা যা বলেছি জনগণের সামনে, সেটাকেই আমরা পূরণ করতে চাই। প্রতিটি জায়গায়, প্রতি কথায় আমরা জুলাই সনদকে মেনে চলছি এবং জুলাই সনদের প্রত্যেকটি যে আপনার সাইন যে আপনার শর্তগুলো আছে সেগুলো আমরা অবশ্যই পূরণ করবো। এর আগে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শুভেচ্ছা বিনিময় এবং সদর উপজেলার রায়পুর ইউনিয়নে আয়োজিত সোলার সেচ পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভোর 4টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে চমক দেখানো কেপ ভার্দে। আর এই ম্যাচ নিয়ে ভক্তদের আগ্রহ এখন চরমে। রাজধানী টিএসসিতে জড়ো হয়েছেন হাজারো দর্শক। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। শুভ, জানাবেন আর্জেন্টিনা এবং কেপ ভার্দের ম্যাচ নিয়ে উন্মাদনা কেমন দেখতে পাচ্ছেন, ভক্তরা কি বলছেন এই ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। রাত যত গভীর হচ্ছে দর্শকরা কিন্তু ততই আসছে, টিএসসি মুখে আসছে। আমরা যখন শুরুতে এসেছিলাম তখন দেখলাম দর্শক কিছুটা কম ছিল, এবং সময় যত গড়িয়েছে দর্শক কিন্তু ঠিক ততই বেড়েছে। আমরা কথা বলার চেষ্টা করবো যারা এখানে ফ্যান হয়েছে। আমি একটু কথা বলতাম, মানে সবকিছু মিলে আর্জেন্টিনা কত দূর যেতে পারে? আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি নারায়ণগঞ্জ থেকে। তো আশা আছে
ফাইনাল, ইনশাল্লাহ ফাইনাল রাউন্ডে যাব, আশা আছে। এখন বাকিটা উপরের আল্লাহর হাতে, বাট মনে মনে চাই, যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, চাই ফাইনাল। আর্জেন্টিনা কার খেলা বেশি ভালো লাগে আর কি? আপনার বেবিকে নিয়ে আসছেন দেখতে। জি, আর্জেন্টিনা কার খেলা সবচেয়ে ভালো লাগে? আর্জেন্টিনা কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে আপনার দেখতে? কার খেলা? আর্জেন্টিনা নরমালি তো মেসিকে অনেক লাইক, মানে ছোটকাল থেকে মেসিকে অনেক লাইক করি। আমার মেয়ের এজ এখন 5 ইয়ার, আমারটা যখন 5 ছিল তখন থেকে আমি আর্জেন্টিনার সাপোর্টার। এটা হয়েছে কিভাবে? আমার কাজিন আমাকে জিজ্ঞেস করছে কোন দল সাপোর্টার, নাম জানতাম না, বলছে ইয়েলো কালার না স্কাই, আমি বলছি অবভিয়াসলি এইটা, মানে আমার জার্সির কথা বলছি। তো নর্মালি যখন বুঝি না তখন থেকে সাপোর্ট করি। আজ জীবন, যত জীবন আল্লাহ মানে বেঁচে থাকবো অত জীবন আর্জেন্টিনা। এরপর নর্মালি দেখি কি হয়, বাট আশায় আছি। এমনি আলোচনা হয় যে বাড়তি অ্যাডভান্টেজ আর্জেন্টিনা সবসময় ফিফার থেকে পায় আর কি। আপনি যখন বাড়তি অ্যাডভান্টেজ আর্জেন্টিনা সবসময় ফিফার থেকে পায় আর কি, আপনি কখনো এটা দেখেছেন কিনা, মাঠে খেলা দেখতে কখনো উপলব্ধি করেছেন? আমি লাস্ট 2022-এ পুরো সম্পূর্ণ খেলা আমি দেখেছি। তো ফাইনাল খেলাতে অনেক অনেক বেশি ভয়, মানে আমি প্রায় কান্না করে দিচ্ছি, এরকম একটা অবস্থা। তো এবার লাস্ট আপনার 22 জুন যে খেলাটা ছিল, ওই দিনও একটা গোল ওরা মিস করছে, তখন আমার চোখের পানি চলে আসছে, মানে এতটা মন থেকে এত সাপোর্ট করি, এত টান। ব্রাজিলের ফ্যানদের উদ্দেশ্যে কি বলবেন এবার? তাদের সম্পর্কে আমি কিছু বলতে চাই না, কারণ নর্মালি ব্রাজিল এমন না যে আমি লাইক করি না, বলার কিছু নাই। অনেকেই বলে, আমি এটা একটু ইগনোর করলাম। ব্রাজিল যারা সাপোর্ট করে তাদের ফ্যানকে নিয়ে আমি কিছু বললাম না। তো তাদের জন্য মানে যেহেতু তারাও ভালো খেলছে। শুনছিলেন আমাদের সঙ্গে ছিলেন ফ্যানরা, এবং তারা জানাচ্ছিলেন যে এই দিনের ম্যাচ ঘিরে তাদের মধ্যে বার্তুর মাধ্যমে কাজ করছে এবং আর্জেন্টিনা জিতবে এই বিশ্বাসটা তাদের মনের মধ্যে রয়েছে। এই ছিল টিএসসি থেকে আমার কাছে এখন। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আর এই ছিল প্রবাসের সংবাদে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।